আরেকটা নিয়ম হচ্ছে যে জিরান্ড ইনফিনিটিভ বা ক্লজ। জিরান্ড মানে আপনারা জানেন সবাই ভার্ব প্লাস আইএনজি, যদিও এটা নিয়ে অনেক আলোচনা করা দরকার। যদি আপনারা এটা নিয়ে ভিডিও চান কমেন্ট বক্সে জানান, অবশ্যই আপনাদেরকে এটা নিয়ে একটা ক্লাস নেওয়া হবে। আরেকটা হচ্ছে ইনফিনিটিভ, যেটা টু প্লাস ভার্ব হয়। আর একটা হচ্ছে ক্লজ। ক্লজ কি একটা একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব, মানে মানে একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যুক্ত একটি বাক্য, যেটা নিজে একটা সম্পূর্ণ অর্থ প্রদান করতে পারে, এটাই হচ্ছে ক্লজ। যেমন একটা উদাহরণ যদি আপনারা দেখেন, যেমন রিডিং বুকস ড্যাশ আওয়ার নলেজ, তাহলে এখানে কি আপনি চিন্তা করবেন এখানে ইনক্রিজ হবে নাকি ইনক্রিজেস হবে? সাধারণত ইনক্রিজিং, হ্যাভ ইনক্রিজড এগুলো হবে না, এখানে অবশ্যই ইনক্রিজ অথবা ইনক্রিজেস এই দুইটা থেকে একটা হবে। যেহেতু মনে রাখতে হবে এখানে বুকস, এখানে আমি এর আগেই বললাম যদি জিরান্ড ইনফিনিটিভ এবং ক্লজ থাকে তাহলে সাবজেক্ট সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। রিডিং বুকস, এটা আপনি প্লুরাল ভার্ব হিসাব করে, প্লুরাল সাবজেক্ট হিসাব করে ইনক্রিজ যদি বসান তাহলে অবশ্যই ভুল হয়ে যাবে, এখানে ইনক্রিজেস হবে। এখানে আরো কয়েকটা উদাহরণ রেখেছে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, টু টেল লাইস ইজ এ গ্রেট সিন। এখানে যেটা বলেছিলাম প্রথমটা হচ্ছে জিরান, তারপর একটা ইনফিনিটিভ, তারপর একটা হচ্ছে ক্লজ। হোয়াট হি সেজ ইজ নট ট্রু। তাহলে এগুলো আপনারা দেখে নিতে পারেন। এরপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, রুলস। এটা থেকে প্রায় সময় প্রশ্ন আসে, সেটা হচ্ছে হু, হুইচ, দ্যাট, এরকম যে রিলেটিভ প্রোনাউন গুলো রয়েছে এগুলো যখন কোন একটা সেন্টেন্সে দেওয়া থাকে তখন সাবজেক্ট নিয়ে কনফিউশন তৈরি হয়। যেমন এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম। যখন এরকম আপনারা দেখবেন তখন এই যে রিলেটিভ প্রোনাউন যেটা দেখবেন সেটাকে আপনারা বাদ দিয়ে হিসাব করবেন। ওইটাকে বাদ দিলে এর আগে থাকে আই, তাহলে পরবর্তী যে সাবজেক্টটা হবে অবশ্যই ভার্বটা হবে এটা অবশ্যই আই এর অনুসারে হবে। তাহলে আই এর সাথে সবসময় মনে রাখবেন কি হয়? এম হয়, আই এর সাথে ওয়াজ হয়, আর আই এর সাথে অর্থাৎ এটার সাথে মানে আই এর সাথে সম্পর্ক রয়েছে যে ভার্ব গুলোর সাথে, সেই ভার্বটা অবশ্যই হবে। তাহলে এখানে অপশন আমরা দেখতে পাচ্ছি আই এর সাথে এখানে সুইটেবল হচ্ছে সি নাম্বারটা, সেটা হচ্ছে এম। তাহলে ইট ইজ আই হু এম টু ব্লেম, এটাই হবে রাইট আনসার। এরপরে 12 নম্বর নিয়ম আমরা দেখতে পাই মেনি এ মোর দেন ওয়ান। এটাও একটা কনফিউশন তৈরি করে একটা নিয়ম, মনোযোগ সহকারে না দেখলে এটা তো ভুল হতে পারে। তো মেনি থাকলে প্লুরাল হয়, আর যখন মেনি এ হবে তখন সেটা মনে রাখতে হবে সিঙ্গুলার হয়ে যাবে। যখন বাক্যের শুরুতে আপনি মেনি দেখবেন অবশ্যই পরবর্তী যে ভার্বটা হবে সেটা অবশ্যই প্লুরাল হবে, কিন্তু যদি বাক্যের শুরুতে আপনারা মেনি এ দেখতে পান অথবা মোর দেন ওয়ান দেখতে পান তাহলে অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মেনি আ ম্যান ড্যাশ প্রেজেন্ট এট দ্য মিটিং। মেনি আ ম্যান, এখানে মেনি শব্দটা দেখার পরেও আপনাকে খেয়াল রাখতে হবে এখানে এ ম্যান আছে, এটা সিঙ্গুলার অর্থ বহন করছে। সিঙ্গুলার অর্থ বহন করায় পরবর্তী যে ভার্বটা হবে অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে অপশনের মধ্যে ওয়াজটাই হচ্ছে সবচেয়ে সুইটেবল। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, যখন মেনি দেখবেন তখন প্লুরাল বসাবেন, আর যখন মেনি এ দেখবেন তখন অবশ্যই সিঙ্গুলার বসাবেন। এরপর 13 নম্বর নিয়মটা দেখেন, অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো দেখতে প্লুরাল, খুবই ইম্পর্টেন্ট। এটা থেকে অনেক সময় প্রশ্ন আসে, প্রায় সময় আসে, আসলে অনেক সময় বললে ভুল হবে, প্রায় সময় এখান থেকে প্রশ্ন আসে। কতগুলো শব্দ আছে যেগুলো দেখতে প্লুরাল কিন্তু আসলে সিঙ্গুলার, যেমন ফিজিক্স একটা বইয়ের নাম, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, নিউজ, পলিটিক্স, অ্যাথলেটিক্স, এগুলো হচ্ছে ইথিক্স, এগুলো হচ্ছে দেখতে প্লুরাল, শব্দগুলোর সাথে শেষে এস রয়েছে, দেখতে প্লুরাল মনে হলেও এগুলো মূলত বইয়ের নাম অথবা নিউজ এরকমই বোঝাচ্ছে, যেগুলো সাধারণত সিঙ্গুলার হয়ে থাকে। এজন্য এর পরবর্তী ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। যেমন 13 নম্বরটা দেখেন ফিজিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট সিন্স চাইল্ডহুড। এখানে ফিজিক্স যে সাবজেক্টটা রয়েছে এটা দেখতে প্লুরাল মনে হলেও এটা অবশ্যই সিঙ্গুলার, তাই এর পরবর্তী ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে অপশন থেকে ইজটাই হচ্ছে রাইট আনসার। তাহলে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নিন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভগ্নাংশ বা পার্সেন্টেজ। এগুলো খুবই খুবই কনফিউশন তৈরি করে পরীক্ষার সময়, তো এগুলোও খুবই গুরুত্বপূর্ণ
এগুলাও চর্চা করা খুবই জরুরি। যেমন অনেক সময় আমরা দেখি 2/3, 1/3, তারপর 20%, এই ধরনের যে ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ গুলো দেখি, মূলত এগুলোর পরে কি হয়, যদি এগুলোর পরে যদি মনে রাখতে হবে নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, আর যদি নাউনটা প্লুরাল হয় তাহলে অবশ্যই ভার্বটা প্লুরাল হবে। যেমন আমরা উদাহরণে দেখতে পাই 2/3 of the work, 2/3 of the work dash been finished। তাহলে এখানে মনে রাখতে হবে the work, এখানে ওয়ার্ক শব্দটা হচ্ছে একটা সিঙ্গুলার নাউন, অর্থাৎ এটা আনকাউন্টেবল, তাই এটা সিঙ্গুলার। তাহলে এর পরবর্তী যেটা ভার্ব হবে এটা অবশ্যই হ্যাজ হবে, এখানে হ্যাজটাই হচ্ছে রাইট আনসার। যারা কর্মব্যস্ততার জন্য বই নিয়ে পড়তে পারেন না বা সেই সময়টা পান না, যারা মোবাইলে এভাবে পিডিএফ থেকে পড়তে চান, তাদের জন্য আমি একটা দুর্দান্ত পিডিএফ রেডি করেছি, যেখানে বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকের আলাদা আলাদা আমি পিডিএফ রেডি করেছি, যেখানে প্রত্যেকটা সাবজেক্টেরই সকল বিষয়কে আমি অন্তর্ভুক্ত করেছি। আমি আশা করি এটা আপনারা শেষ করতে পারলে এখান থেকে আপনারা চাকরির জন্য 80% প্রস্তুতি নিতে সম্পন্ন করতে পারবেন। বিশেষ করে যারা সামনে নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য এটা দুর্দান্ত পিডিএফ হতে যাচ্ছে। আর আপনারা চাইলে আমি আপনাদেরকে জিমেইলে যোগাযোগ করতে পারেন, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি সাথে সাথে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা দেখার পরে ভালো লাগলে আমাকে জাস্ট এটার মূল্য 100 টাকা আমাকে পরিশোধ করবেন। তাহলে মনে রাখতে হবে 2/3 এবং এরকম, অর্থাৎ ফ্র্যাকশন এবং পার্সেন্টেজের পরের যেটা নাউন থাকবে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, আর যদি নাউনটা প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে। এখানেও কিছু আমি উদাহরণ এড করেছি, দেখে নিতে পারেন। এরপরে হচ্ছে 15 নম্বর দ্য মেজরিটি। এটা আসলে বেশিরভাগই পারবেন। দ্য মেজরিটি যখন এই নিয়মটা যখন আপনারা দেখবেন, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, মানে সবাই এটা পারেন। তারপর একবার বলতে, যদি দ্য মেজরিটি একা বসে তাহলে কি হবে, সিঙ্গুলার হবে। আর যদি মেজরিটি অফ এরপরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে অবশ্যই মনে রাখতে হবে, প্লুরাল নাউন বসলে অবশ্যই মনে রাখতে হবে ভার্বটা প্লুরাল হবে। যেমন দ্য মেজরিটি অফ দ্য পিপল ড্যাশ, এখানে দেখেন দ্য মেজরিটির পরে দ্য পিপল, এখানে একটা প্লুরাল নাউন বসছে, তাহলে অবশ্যই এখানে খালি করে অবশ্যই আপনাকে প্লুরাল ভার্ব বসাইতে হবে। তাহলে আপনি খেয়াল করেন এখানে কোনটা আনসার হবে, ওয়ান্ট, অর্থাৎ এসটা যুক্ত হবে না। এখানে আমি নিচে কিছু উদাহরণ যোগ করেছি, দেখে নিতে পারেন এগুলা। তারপর কিছু পোশাক বা যন্ত্র আছে যেগুলো আসলে দুইটা অংশ থাকে, যেমন কাঁচি, যেমন সিজার্স, ট্রাউজার, স্পেকটেকলস, এগুলো হচ্ছে এটা হচ্ছে চশমা, প্যান্টস, যেগুলো দুইটা অংশ থাকে। তাহলে এগুলো কিন্তু প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু অর্থাৎ এই শব্দগুলা যখন আপনারা দেখবেন অবশ্যই এগুলোর পরে সিঙ্গুলার মনে রাখতে হবে, এটার সাথে ভার্বটা কি হবে, মানে প্লুরাল হবে। এগুলা প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, আমার বলার ভুল হয়েছে এটা। সিজার্স, ট্রাউজার, স্পেকটেকলস, এগুলো দুইটা অংশ থাকে, তাই এগুলা প্লুরাল, এইভাবে হিসাব মনে রাখতে হবে। অর্থাৎ এমন নাউন যেগুলা দুইটা অংশ থাকে সেগুলো সাধারণত প্লুরাল হিসেবে ব্যবহৃত হয় এবং এগুলোর সাথে ভার্বগুলো প্লুরাল হয়। কিন্তু যদি এগুলোর আগে অ্যাফেয়ার অফ শব্দটা দেখেন তাহলে ওগুলাকে অবশ্যই সিঙ্গুলার, অর্থাৎ পরবর্তী ভার্বটাকে অবশ্যই সিঙ্গুলার বসাইতে হবে। যেমন মাই স্পেকটেকলস ড্যাশ মিসিং, এখানে স্পেকটেকলস এটার আগে কোনো অ্যাফেয়ার অফ নাই, তাহলে অবশ্যই এটার পরে আপনাকে আর বসাইতে হবে, কারণ এটা প্লুরাল হিসেবে ব্যবহৃত হবে। এখানেও আমি দুইটা উদাহরণ রেখেছি, এটাও দেখে নিতে পারেন। কিছু কিছু আনকাউন্টেবল নাউন রয়েছে, যেমন শব্দটা যেগুলো আনকাউন্টেবল, যেগুলোর পর অবশ্যই মনে রাখবেন প্লুরাল ভার্ব, মানে প্লুরাল ভার্ব বসে না, এগুলোর সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। যেমন এখানে কিছু শব্দ রেখেছি আমি, ফার্নিচার, ইনফরমেশন, অ্যাডভাইস, লাগেজ, ব্যাগেজ, এই যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু করে মনে রাখবেন। এগুলো সাধারণত আনকাউন্টেবল নাউন, এগুলোর পরে কখনোই মনে রাখবেন প্লুরাল ভার্ব বসে না। যেমন দ্য ইনফরমেশন হি গেভ মি ড্যাশ, এখানে যে ইনফরমেশন শব্দটা রয়েছে এটা একটা আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে অবশ্যই ওয়াজটাই হবে রাইট আনসার। তাহলে মনে রাখবেন আনকাউন্টেবল নাউনের সাথে কখনো
প্লুরাল নাউন প্লুরাল ভার্ব বসে না। কতগুলো বইয়ের নাম, দেশের নাম, সংস্থার নাম যেগুলো রয়েছে সেগুলো দেখতে প্লুরাল হলেও এগুলোর ভার্ব গুলো সিঙ্গুলার হয়। যেমন দ্য আরাবিয়ান নাইটস, এটা একটা বইয়ের নাম। এই যে এটা দেখতে প্লুরাল মনে হচ্ছে সাবজেক্টটা, কিন্তু এর পরবর্তী ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, কারণ এটা একটা বই, এটা একটা একক জিনিসের নাম। তাহলে এটার সাথে পরে অবশ্যই এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটা হচ্ছে, সেটা হচ্ছে ইজ। তাহলে এখানে হবে ইজ স্টিল আ গ্রেট ফেভারিট। এর পরবর্তীতে 19 নম্বরটা দেখেন, নন এবং নন অফ। এটাও একটা কনফিউশন তৈরিকারী একটা নিয়ম, এটাও একটু মনে রাখা জরুরি। এটা হচ্ছে নন যখন আনকাউন্টেবল নাউনকে বোঝায় তখন ভার্বটা সিঙ্গুলার হয়, মনে রাখতে হবে আনকাউন্টেবল নাউন। আর যদি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল দুইটাই হচ্ছে বর্তমানে ব্যবহৃত হয়, কিন্তু তারপরও আমরা পরীক্ষায় মনে রাখবো সেটা সিঙ্গুলার ভার্বটা ইউজ করব। সেটা হচ্ছে একটা উদাহরণ দেখেন, নন অফ দ্য ওয়ার্ক ড্যাশ বিন কমপ্লিটেড। এখানে অবশ্যই আমরা সিঙ্গুলার, কারণ এখানে নন অফ আছে, অবশ্যই আমরা এখানে সিঙ্গুলার ভার্বটা দিব। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে হ্যাজ। 20 নম্বরটা দেখেন, অবাস্তব ঘটনা, যেগুলো আসলে বাস্তবে সম্ভব নয়। এটা বেশিরভাগের ক্ষেত্রে এটা জানেন, তারপরে এটা আমি এখানে অ্যাড করেছি কারণ এখান থেকে প্রশ্ন প্রায় সময় পরীক্ষায় আসে। সেটা হচ্ছে আই উইশ আই ড্যাশ আ কিং। এটা মনে রাখতে হবে, এখানে যে আইটা দেখতে পাচ্ছেন এটাকে ফলো করে এখানে কখনো ভার্ব বসবে না। এখানে অবশ্যই মনে রাখতে হবে সাবজেক্টটা যাই হোক না কেন এখানে সবসময় ওয়ার বসবে, এটা মনে রাখতে হবে, এটা মুখস্থ করে ফেলতে হবে। অর্থাৎ আই উইশ আই ওয়ার এ কিং, এটার মানে হচ্ছে আমি যদি একজন রাজা হতে পারতাম বা রাজা হতাম। এখানে অবাস্তব ইচ্ছা পোষণ করা হচ্ছে। একইভাবে আরো বলা যায় আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম। তাহলে এগুলা অবাস্তব ইচ্ছা, অবাস্তব কল্পনা, এগুলোর সাথে সবসময় ওয়ার বসে। তাহলে আজকে এতটুকুই ছিল। এখানে আমি 20টা নিয়ম নিয়ে আলোচনা করেছি, যেগুলা আমি মনে করি আপনারা যদি চর্চা করেন অবশ্যই আপনাদের জন্য এটা অনেক বড় হেল্পফুল হবে। এখান থেকে অবশ্যই আপনি 2-1 নাম্বার পরীক্ষায় অবশ্যই পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি আপনারা এই শীটটা যদি পেতে চান আমাকে ফেসবুকে নক দেন, আমি সেখানে আপনাদেরকে এটা দিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।